এদিকে ডক্টর ইউনূসের কঠিন সিদ্ধান্ত, আবারও পদত্যাগের সিদ্ধান্ত জানালেন তিনি। বিএনপি ও সেনাপ্রধানের চক্রান্ত মেনে নিতে পারছেন না। গতকাল রাতে ডক্টর ইউনূসকে তারেক রহমানের ডাইরেক্ট কল। ডক্টর ইউনূসকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান। তাই হঠাৎ আবারও পদত্যাগের সিদ্ধান্ত তিনার। 12 ঘন্টার মধ্যে ঘটতে পারে আসল ঘটনা। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন। তো সেখানে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে কথাটা হয়েছে সেটা বলা যায় যে এক ধরনের খুব হট টক হয়েছে। তারেক রহমান ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করেছেন যে সেনাবাহিনী হঠাৎ এসব কি শুরু করলো। দর্শক, আমি অবাক। সেনাবাহিনী কার পক্ষে? শারজিসদের ধমকাচ্ছে, এনসিপিকে ধমকাচ্ছে, বিপ্লবীদের ধমকাচ্ছে। ভারত কি বাংলাদেশে কোনো সামরিক অভিযানের পরিকল্পনা করছে? আমার কাছে বিষয়গুলো আসলে কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশে হয়তো একটা সামরিক অভিযান চালালেও চালাতে পারে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। হয়তো বা সরকারের বিরুদ্ধে হতে পারে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, সর্বপ্রথম কার বিচার হবে জানেন? সর্বপ্রথম এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিচার হবে। তো এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবে? আসলে কি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে? জি, রাষ্ট্র এবং দেশের প্রয়োজনে আওয়ামী লীগের সাথে যুগপৎভাবে হয়তোবা মাঠে নামতে পারে বিএনপি। মবের নামে নাশকতার সুযোগ নেই। সরাসরি সার্জিস আলমকে এই কথা বলেছেন সেনাবাহিনী। দর্শক, এতক্ষণ দেখছিলেন আজকের দিনের ভয়াবহ কিছু সংবাদের শিরোনাম। আজকের বাংলা খবর 2 জুন 2025 বাংলাদেশ লেটেস্ট নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ডক্টর ইউনূসের হাতে আর মাত্র সময় 12 ঘন্টা। সেনাবাহিনী কাউকেই ছাড় দিচ্ছে না। শিরোনাম দেখেই বুঝে গেছেন আজকে বাংলাদেশে কি ঘটেছে। রাতেই বা সন্ধ্যার পরেই ভয়াবহ কিছু ঘটতে চলেছে। ভয়াবহ কিছুর পূর্বাভাস দিয়েছে সেনাবাহিনী। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি যে কী ঘটতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। পাশাপাশি ডক্টর ইউনূস খুবই বিপদে আছেন। সেনাবাহিনী তিনার কথা শুনছে না, তিনার কোনো আদেশ নিষেধ মানছে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তিনাকে মানছে না, বিশেষ করে বিএনপি। তিনি যাবে কোথায়? সবশেষ যেই সিদ্ধান্ত নিয়েছে, তিনি আর বাংলাদেশে থাকতেই চান না। 12 ঘন্টার ভিতর যে কোনো কিছু ঘটতে পারে। কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন কমেন্ট বক্সে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক, চলুন ভিডিওটি দেখে আসি। থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন। তিনি গতকাল জাপানে সকাল ভোর 5:04 থেকে 5:24 পর্যন্ত প্রায় 20 মিনিট ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন। এটা ছিল একটা কনফারেন্স কল। সেই কলে বিএনপির আরও একজন নেতা এবং বিএনপি এবং জামাতের 2জন নেতা সংযুক্ত ছিলেন। তার জামাতের 2জনের একজন আবার আইটি এক্সপার্ট হিসেবে সংযুক্ত ছিলেন। তো সেখানে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে কথাটা হয়েছে সেটা বলা যায় যে এক ধরনের খুব হট টক হয়েছে। তারেক রহমান ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করেছেন যে যখনই তিনি দেশের বাইরে আসেন, তিনি কেন বিএনপিকে নিয়ে এই ধরনের কথা বলেন এবং বিএনপিকে বিতর্কিত করার, সমালোচিত করার চেষ্টা করেন, এবং তিনি কেন দেশে থাকতে একরকম কথা বলেন এবং বিদেশে থাকতে আরেক রকম কথা বলেন। এবং আরো অনেক কিছুই বলেন যে এই যে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাচ্ছে, এটা সম্পর্কে তারেক রহমান বলে আমরা কি কোনো অন্যায় আবদার করছি? তিনি ডক্টর ইউনূসকে স্মরণ করিয়ে দেন যে ডক্টর ইউনূস, আপনি সবকিছু ভুলে যাবেন না। এছাড়াও তারেক রহমান আরো বলেন যে আপনি বাংলাদেশের রাজনীতি, এই যে এশিয়ার যে আঞ্চলিক রাজনীতি, এগুলো সম্পর্কে কতটা ধারণা রাখছেন বা কতটা বুঝতে পারছেন এবং কেন আপনি নির্বাচন নিয়ে এই টালবাহানা করছেন। এদিকে ডক্টর ইউনূসও কিছু কথা বলেন। ডক্টর ইউনূস বলেন যে কেন আপনারা নির্বাচন নিয়ে এত বাড়াবাড়ি করছেন এবং গত 9-10 মাসে আপনার দল সারা বাংলাদেশে কি ভূমিকা রেখেছে, এই যে সারা দেশের মানুষ আপনার দলের উপরে যে ক্ষুব্ধ, আপনি কি এটা জানেন? এবং আপনাদের এই বাড়াবাড়ির কারণে শেখ হাসিনা বলা যায় অনেকটা দেশে ঢুকেই আছেন, দেশে চলে আসছেন প্রায়। তো এবং তিনি আরো একটি কথা বলেন যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে আপনাদের চেয়ে জামাত শিবিরের অনেক বেশি ভূমিকা ছিল। তারা তো নির্বাচন নিয়ে এত লাফাচ্ছে না, আপনারা কেন এত লাফালাফি করছেন? তো এই পর্যায়ে তাদের কথাবার্তা মানে ইট ওয়াজ হট, ভেরি হট। তো এক পর্যায়ে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে, ডক্টর ইউনূস বাংলাদেশে ফিরে এলে 2রা জুন, দ্যাট ইজ আগামীকাল সোমবার, বিএনপির সাথে তিনি বৈঠকে বসবেন। সুতরাং এই আপনারা সবাই জানেন যে বিএনপির সাথে 2 তারিখে ডক্টর ইউনূসের মিটিং। তো এই মিটিং এছাড়াও তারেক রহমান আরো বেশ কিছু ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন তার অ্যাপয়েন্টমেন্ট পাইতে বিএনপিকে এত ওয়েট করতে হয়, তিনি কেন বিএনপিকে অ্যাপয়েন্টমেন্ট দেন না, আবার তিনি যখন বিপদে পড়েন তখন বিএনপিকে ডাকেন। এই ধরনের কথাবার্তা হয়েছে। তো আগামীকাল 2 তারিখে কি মিটিং হবে এখন? এদিকে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় গতকাল দেখলাম যে তিনি একটি বক্তৃতায় বলেছেন যে আমরা সম্ভবত মানুষ চিনতে ভুল করেছি ডক্টর ইউনূসের ব্যাপারে। অনেকের বিএনপি অনেক নেতার কথাবার্তায় মনে হচ্ছে যাদের ইউনূস মোহটা কেটে গেছে বা অ্যাটলিস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি কন্টিনিউয়াসলি বলছেন এবং তিনি এই 2 তারিখের মিটিং সম্পর্কে বলেছেন যে ডক্টর ইউনূস হয়তো আরেকটা মূলা ঝুলাইছে আর কি। তো এই যে পারস্পরিক অবিশ্বাস জন্ম নিয়েছে। যদিও বিএনপির আমি বারবার বলেছি যে বিএনপির 4 নেতা 4 রকমের কথা বলে এবং এদের আসল পলিটিক্যাল স্ট্যান্ডটা কি বা আদৌ কোনো ফার্ম পলিটিক্যাল স্ট্যান্ড আছে কিনা, এটা নিয়ে কিন্তু সন্দেহ পোষণ করবার যথেষ্ট কারণ আছে। যাই হোক, 2 তারিখে মিটিং, বিএনপির কিছু নেতার কথাবার্তা যেটা মনে হচ্ছে যে বিএনপি অনেকটা সংশয় নিয়ে এই মিটিং এ যাবেন। সেনাবাহিনী হঠাৎ এসব কি শুরু করলো। দর্শক, আমি অবাক।
সেনাবাহিনী কার পক্ষে? শারজিসদের ধমকাচ্ছে, এনসিপিকে ধমকাচ্ছে, বিপ্লবীদের ধমকাচ্ছে। দেখেন শারজিস, হাসনাত, আক্তার এরা এনসিপি নেতা, এর বাইরেও তাদের পরিচয় তারা বিপ্লবী, তারা আমাদের গণ অভ্যুত্থানে গণবিপ্লবের নায়ক। আমরা এনসিপি করি না, কিন্তু শারজিস হাসনাতের এই জায়গাটার রেসপেক্ট, মিনিমাম কৃতজ্ঞতাবোধ থাকলে আমাদের দিতে হবে। এই সেনাবাহিনী আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর হামলা করেছিল, গুলি করে হত্যা করেছিল। জাতিসংঘের কাছে রিপোর্ট, প্রমাণ আছে যে কোথায় কোন জায়গায় সেনাবাহিনী গুলি করেছিল, সেনাবাহিনীর হেলিকপ্টার, সেনাবাহিনীর গাড়ি ব্যবহার করে, সেনাবাহিনী অস্ত্র ব্যবহার করে কোথায় কি করেছিল, সব প্রমাণ জাতিসংঘের কাছে আছে, ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টে উঠে এসেছে। সেই সেনাপ্রধান বা সেই সেনাবাহিনী শেষের দিকে এসে জনগণের পক্ষে নিয়ে হিরো হওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সেনাবাহিনী আবারও আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের দোসরদের রক্ষায় মাঠে নেমেছে। আজকে বিপ্লবীদেরকে ধমকাচ্ছে। কি জন্য ধমকাচ্ছে? আমি আসছি সেদিকে। এই অধিকার সেনাবাহিনী নেই। কতজন চাঁদাবাজকে ধরছেন, কতজন আওয়ামী লীগকে ধরছেন, কতজন জাতীয় পার্টি সন্ত্রাসীকে ধরছেন? আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জিজ্ঞাসাবাদ করেন। দর্শক, প্রথমে বলিনি যে সেনা হেফাজতে যারা ছিল, এমনকি শেখ হাসিনাকে সেনাবাহিনী উচিত ছিল, এটাই মানবতা, এটাই মানবাধিকার, এটাই রাজনীতি, এটাই দেশপ্রেম, আইনের হাতে তুলে দিবে, যে আইন তাদের বিচার করবে। সেনাবাহিনী তাদেরকে পেটাবে, নেবার জনগণের হাতে তুলে দিবে, এটা কিছুতেই উচিত না। কি করবে? আওয়ামী লীগের লোকজন যারা তাদের হেফাজতে ছিল তাদেরকে বিচারের হাতে তুলে দিবে, রাষ্ট্রের হাতে তুলে দিবে, রাষ্ট্র তাদের বিচার করবে, এই তো। কিন্তু সেনাবাহিনী কি করেছে? তাদের হেফাজতে ছিল। আজকে এখনো ধোঁয়াশা যে হাসান মাহমুদ কিভাবে বিদেশে গেলেন, কার সহায়তায় বিদেশে গেলেন। তিনি সেনা হেফাজতে ছিলেন বলা হয়, হঠাৎ দেখি বেলজিয়াম। এগুলো রহস্য কি? আরাফাত কিভাবে দেশ থেকে পালালো, শত শত এমপি মন্ত্রী কিভাবে দেশ থেকে পালালো, এগুলো সেনাবাহিনী জানে। আওয়ামী লীগকে দেশ থেকে পালাতে সহায়তা করেছে, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিরাপদে থাকতে দিয়েছে, এখন আবার তাদের শেল্টারের জন্য মাঠে নেমেছে। কেন? দর্শক, জিএম কাদেরের বাড়িতে কে বা কারা নাকি হামলা করেছে বা ঢিল মেরেছে। আরে জিএম কাদের যে অপরাধ করেছে তো বাংলাদেশে থাকতে পারে কথা না, ওর বাড়িঘরটা একদম ঘুরিয়ে দেওয়ার কথা। সেই বুলডোজার অভিযানই আমি তো মনে করি জাতীয় পার্টির বাটপারদের বিরুদ্ধে একটা বুলডোজার অভিযান চালানো দরকার। যেই হোক না কেন, যারাই হোক না কেন, তার বাড়িতে নাকি ঢিল মেরেছে। এখন কেউ মেরেছে না নিজেরাই এই নাটক সাজিয়েছে, কে জানে। এটা তো নাটক বাস। জিএম কাদের জাতীয় পার্টি যেটি নাটক বাস আছে বাংলাদেশে নেই। এখন এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পার্টি আওয়ামী সন্ত্রাসীদেরকে সেনাবাহিনী ধরতে পারে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, যদিও ছেড়ে দেয়। এবং শারজিস আলমকে ধমকিয়েছে, শারজিস ছুটে গিয়েছে সেখানে, ধমকিয়েছে যে না, এর মব চলবে না। কিসের মব? জনতার প্রতিরোধ মব? তাহলে হাসিনা পতন হচ্ছে তো মবের মাধ্যমে, মব চলবে না, আমাদের রক্ত থাকতে এটা হতে দিব না। মানে জাতীয় পার্টি আওয়ামী লীগ রক্ষায় এত সিরিয়াস, চাঁদাবাজদের বিরুদ্ধে এরকম একটু কথা বলেন না। অথবা কথা তো এইভাবে বলা যায় যে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, বাবা তোমাদের কিছু করতে হবে না, বা তোমরা আমাদের সাথে থাকো। জনতার প্রতিরোধকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী, এটা হতে পারে না। তারা রাজনীতি নাক গলাচ্ছে। সেনাবাহিনী যদি দেশপ্রেমিক হয়ে থাকে, তাদের উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের সাথে নিয়ে তারপর সন্ত্রাসীদের ধরতে যাওয়া, অথচ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। মানে জিএম কাদেরদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছে, আওয়ামী দোষরদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী না, বরং তাদেরকে ধরে পুলিশের হাতে দেন, থানায় দেন। ওরা তো হত্যা মামলার আসামি। ওরা কি দালালি করেছে সেনাবাহিনী কি জানে না? এই সেনাবাহিনী এনসিপির বিরুদ্ধে খেপেছে। এটা বিএনপির মদদে বা সেনাবাহিনী এটা পরিকল্পিতভাবে যে এনসিপির লোকজনকে তারা প্রশ্রয় দিবে না, তাদেরকে চাপে রাখবে। কারণ এনসিপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সেনাবাহিনীর কোনো অধিকার নাই রাজনীতিতে হস্তক্ষেপ করার বা ডিসেম্বর নির্বাচন যাওয়া। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, আসমাত আব্দুল্লাহ সেনাপ্রধানের যে সফট আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ যে প্রজেক্ট এবং ইনক্লুসিভ ইলেকশনের নামে তাদেরকে সাথে নিয়ে যে ইলেকশন, এর বিরুদ্ধে জাতি সতর্ক করে দিয়েছে। সেনাপ্রধান ইমেজ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যার ফলে এরা এনসিপিকে চাপে রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে হয়তো। এই কারণে এখন জাতীয় পার্টির পক্ষ নিচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ধরে নিয়ে যাচ্ছে এবং ধমকাচ্ছে। জনতার প্রতিরোধকে মব বলছে, যেটা রক্ত থাকতে এটা হতে দিব না। আর রক্ত থাকতে গণহত্যাকারীরা পালাতে পারবে না, চান্দাবাজি করতে পারবে না, এরকম একটা থ্রেট দেন না, তা দিতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের জিজ্ঞাসাবাদ করে ধরে নিয়ে যায়। এই সেনা কর্মকর্তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছে, ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। রংপুরের পরিস্থিতি নিয়ে আখতার হোসেনের হুঁশিয়ারি। জাতীয় পার্টির নেতাকর্মীরা রংপুরের পরিস্থিতি উত্তপ্ত করছে অভিযোগ করে তাদের কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি সদস্য আখতার হোসেন। ফেসবুক পোস্টে এই বার্তা দেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বাসভবনে হামলা, মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত রংপুরের রাজনৈতিক মাঠ। এ ঘটনায় মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক 22 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। জড়িতদের দ্রুত বিচার আওতায় আনার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িতদের শনাক্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2 নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে যৌথ বাহিনী। এবার জাতীয় পার্টির সন্ত্রাসীদের কথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ধরে নেয়। আমি প্রচুর টকশো শুনি, চেষ্টা করি আপনাদের জন্য তথ্য উপাত্ত কালেকশন করতে, যে রাজনৈতিক দলগুলো কি ভাবছেন, ইভেন বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার আদৌ কি আর কোনো রাস্তা আছে, অথবা বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির সাথে বর্তমান সরকার এবং এনসিপি জামাতের যে কনফ্লিক্ট এসেছে, ইভেন আপনি গেল 9-10 মাসে একটা প্রধান ফ্যাক্টর হিসেবে যে জিনিসটা কাজ করছে মুক্তিযুদ্ধ, এই সকল কিছু মিলিয়ে আসলে কি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে? জি, গতকালকে একটা টকশো শুনলাম চ্যানেল আই তৃতীয় মাত্রায় জিল্লুর রহমান ভাইয়ের উপস্থাপনায়। সেখানে বিএনপির একজন নেত্রী ছিলেন নীলুফা চৌধুরী মনিয়াপা, আর একজন ছিলেন শামীম পাটোয়ারি জাতীয় পার্টির। তো তাদের যে জ্ঞানগর্ভ বিশ্লেষণ, সেখানে একটা জিনিস কিন্তু নীলুফা চৌধুরী মনির কণ্ঠে উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ এবং দেশের, আর যদি দানব কোনো শক্তি এই দেশকে শাসন করার চেষ্টা করে, অথবা এমন কোনো শক্তি এখানে রেজ হয়ে যায় যেটাকে বিএনপির পক্ষে একা সামলানো সম্ভব না, সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে সাথে নিয়েই আগামী দিনে কোনো কিছু ঘটলেও ঘটতে পারে। তবে
আওয়ামী লীগের যে বিচারিক প্রক্রিয়া সেইটা অব্যাহত থাকবে। দর্শক, কেন এতগুলো কথা বা হঠাৎ করে কেনই বিএনপির এই নেত্রীর কণ্ঠে এই ধরনের আভাস, বা শামীম পাটোয়ারি বলছিলেন ওনার কথা আমি গুরুত্ব নেইনি, তবে নীলুফা আপার কথা আমি গুরুত্ব নিলাম এই কারণেই, বর্তমানে অন্তর্বর্তী সরকার অনেকটা কি বলা হয়েছে ধরেন ইসলামপন্থী ঘেঁষা, এটা কিন্তু প্রমাণিত অনেক দিকে করেছেন। আর এটাতে বিএনপি মনে করছে যে এখানে ৭১ ইস্যুটা একটা অমীমাংসিত ইস্যু হিসেবে কাজ করে যাচ্ছে। ইভেন গেল কয়েকদিন আগে যেই ডায়লগ থেকে সরকার পতনে শুরু হয়েছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই রাজাকার মানে ৭১ যেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল রাজাকার, তারা না, এই রাজাকার ছিল একটা আইকনিক ওয়ার্ড যেটা শেখ হাসিনার বিরুদ্ধে তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি বলেন, আমজনতা বলেন, ছাত্রছাত্রীরা বলেন ব্যবহার করেছে। গেল কয়েকদিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের খেয়াল থাকার কথা যে শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধের পর একটা মিছিল সমাবেশ হয়েছিল যেখানে আওয়াজ উঠেছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। আর সেটা নিয়ে উপদেষ্টা মাহফুজ একটি স্ট্যাটাস দিয়ে ৩ মিনিটের মাথায় তিনি সরিয়ে দিতে বাধ্য হন, কারণ জামাত ইসলামের সাথে কনফ্লিক্ট এখানে তৈরি হয়ে গেছিল। গেল কয়েকদিন আগে আবার তিনি এই ধরনের শব্দগুলো ব্যবহার করে বিভাজন না করে একটা জাতীয় ঐক্য করারও আহ্বান জানিয়েছিলেন। তার মানে যে সরকার এত বড় একজন শক্তিশালী উপদেষ্টা তিনিও কিছুটা কনসার্ন করছেন যে সম্ভবত একটা শক্তি রেইজ করছে, যেটা বিএনপি প্রতিনিয়ত বলার চেষ্টা করছে বর্তমান বাংলাদেশকে, ডক্টর ইউনূস সরকারকে প্রভাবান্বিত করছে একটা শক্তি যারা বেসিক্যালি ৭১ এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবেই আসলে আবির্ভূত হচ্ছে। ইভেন বিএনপিকে ভারতের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি বা রয়ের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি, সেটাকে বিএনপি মনে করছে এই কাজগুলো পাকিস্তানপন্থী চিন্তা ভাবনা বা তাদের অনলাইন ন্যারেটিভ যারা দাঁড় করাচ্ছেন তাদেরই কাজ সুকৌশলে। আর এভাবে একের পর এক নানান ঘটনায় এই সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে বিএনপি। যদি আগামী দিনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের এই মেয়াদকে কেন্দ্র করে যদি দীর্ঘসূত্রতার দিকে যায়, তাহলে রাষ্ট্র এবং দেশের প্রয়োজনে আওয়ামী লীগের সাথে যুগপৎভাবে হয়তোবা মাঠে নামতে পারে বিএনপি। আবার অনেকটা কৌশলে এখন হয়তো অনেক জায়গায় নামবেও, বিএনপি নামছে, পেছনে ব্যাকআপ করছে আওয়ামী লীগ, কারণ ডক্টর ইউনূস, এনসিপি, জামাত ইসলাম এই তিনটা শক্তি আওয়ামী লীগ তাদের কাছে বড় চিরশত্রু হিসাবে কিন্তু চিহ্নিত। আর রাইট নাও পলিটিক্যাল অবস্থান থেকে বিএনপির কাছে এই তিনটা শক্তি কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আরো বিভিন্ন ইস্যুতে দেশ নিয়ে ষড়যন্ত্র সহ নানান কিছুতে বিএনপি আশঙ্কা করছেন। নীলুফা আপার কথায় কমেন্টে পজিটিভ যেমন ছিল, নেগেটিভও ছিল, আর অনেক গালাগালি ছিল। এই গালাগালিগুলো কারা করেছে আমরা জানি না, তবে আইডিয়া করা যায় এনসিপি এবং জামাত ইসলামের সমর্থক যারা আছেন তারা বিষয়টা পজিটিভ কখনোই নেবেন না, কারণ আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল। এখনো তারা তাদের নিবন্ধন ফিরে পায়নি। আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরে হলে তারা নির্বাচন করতে পারবে কিনা এটাও একটা শঙ্কার বিষয়। তো আপনি কি মনে করছেন? শামীম হায়দার পাটোয়ারি যেমন মনে করছিলেন যে ৭১কে কেন্দ্র করেই এখানে চিড় ধরবে, যেটা আমরা দেখছি বিএনপির অধিকাংশ নেতার কথায়, এবং জামাত ইসলাম ৭১কে বাদ দিয়ে ২৪কে যতটা প্রায়োরিটি দিচ্ছেন, এনসিপির নেতারাও ৭১-এর তুলনায় ২৪কে যতটা প্রায়োরিটি দিচ্ছেন। মান সম্মান ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে আসে, ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে। তবে সেই ক্ষমতাকে লাড়াচাড়া করলে মাঝে মাঝে সম্মানিত ব্যক্তিও অসম্মানিত হয়। আর প্রসঙ্গ হচ্ছে নোবেল। আপনি মিয়ানমারের নোবেল লরিয়েট অং সান সুচির পরিণতি নিশ্চয়ই দেখছেন। কেউ কেউ বলছেন যে নোবেল লরিয়েটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না। কোন পথে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ওনার মিশনটা কি? কত বছর ক্ষমতায় থাকতে চান? এ নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলছে, পাশাপাশি রাজনৈতিক অঙ্গন, বিশ্লেষক, সাংবাদিক অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেনশন নিয়ে, ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন, এমনকি মতামত দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকতে চান, আর এটা তারই ইচ্ছা। এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লাড়া দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই। তিনি তার একটা স্টেটাসে একটা টক শোতে তিনি বলছেন যে ডক্টর ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকতে চান, এটা আমি বিভিন্ন প্রচার প্রচারণা থেকে দেখাতে পারি, যেটা তার ইচ্ছা। সম্প্রতি একটা টক শোতে তার এই বক্তব্য আসার পর আবারও বিষয়টা ভাইরাল। খালেদ ভাই বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন। তারাই বিদেশিদের দেশে আনছেন, বিদেশিদের স্বার্থ দেখছেন, এগুলোর কোনোটা মিথ্যা? তিনি আরো বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় বিগত সরকারের সাথে, মানে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো যেটা ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাতিল করেছে এই ৯ মাসে। ভাই একটা মনে করছে, কয়েকদিন আগে দেখছি ২৫০ কোটি টাকার একটা চুক্তি কি জানি বাতিল হয়েছে বা স্থগিত হয়েছে। আচ্ছা, তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাকে ডবল করে ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে গুরুত্বপূর্ণ সংবাদ গুরুত্ব সহকারে দেখার কারণে। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট যারা পেতে চান সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে সবাই চ্যানেলে নজর রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।